আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফেসবুক লাইভ ক্লাসের আজকে সপ্তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শুরুতেই তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। যদি কাইন্ডলি মেসেজ করো তাহলে কৃতজ্ঞ থাকবো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা তোমাদের অষ্টম অধ্যায় stresses in beam বিমের স্ট্রেস নিয়ে আলোচনা করব। থিওরি প্লাস ম্যাথ বোথ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আগানো যাক। শেয়ার স্ট্রেস ইন বিম, শেয়ার স্ট্রেস নিয়ে কথা বলবো। শেয়ার স্ট্রেসটা কি? প্রথমে চিত্রটার দিকে একটু লক্ষ্য করে দেখো। এই যে একটা রিভেট বা পিন, এটাকে দুই পাশে দুইটা ফোর্স দ্বারা টানা হচ্ছে। এর ফলে কি হবে? এই দুইটা ফোর্সের মাঝখানে স্পর্শ বরাবর, এই যে স্পর্শ বরাবর, এই বরাবর কেটে যাবে। এই যে কেটে গিয়ে দুটো অংশ আলাদা পৃথক হয়ে গেল, এখানে যে ফোর্সটা উৎপন্ন হলো এই ফোর্সটা হলো শেয়ার ফোর্স। আর এই শেয়ার ফোর্স এই একক ক্ষেত্রফলের উপর যে পীড়ন উৎপন্ন করলো সেটাকেই বলবো আমরা শেয়ার পীড়ন বা শেয়ার স্ট্রেস। এই কথাটা এখানে লেখা আছে। বিমের যে কোনো প্রস্থচ্ছেদে একক ক্ষেত্রে উৎপন্ন অভ্যন্তরীণ, একক ক্ষেত্রে মানে ওই যে ওইটুকু ক্ষেত্রের উপরে, একক ক্ষেত্র বলতে ওইটুকু ক্ষেত্রের উপরে উৎপন্ন অভ্যন্তরীণ শেয়ার ফোর্সের পরিমাণকে শেয়ার পীড়ন বলে। তাহলে শেয়ার পীড়ন আমরা বুঝলাম দুই ভাবে আমরা শেয়ার পীড়ন পেয়ে থাকি। একটা হলো গড় শেয়ার পীড়ন আর একটা সর্বোচ্চ শেয়ার পীড়ন। গড় শেয়ার পীড়ন কোনটাকে বলবো আমরা? ওই উৎপন্ন শেয়ার ফোর্সটা ওই সেকশনের টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে শেয়ার পীড়নটা পাওয়া যাবে সেটা হলো গড় শেয়ার পীড়ন। গড় শেয়ার পীড়নকে আমরা ইংলিশে বলি এভারেজ শেয়ার স্ট্রেস। এভারেজ শেয়ার স্ট্রেসকে SAVG দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু ভি বাই এ। তোমরা SFD BMD করার সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে শেয়ার ফোর্স ভি দ্বারা প্রকাশ করা হয়। এই সেই ভি, শেয়ার ফোর্স হলো ভার্টিক্যাল শেয়ার ফোর্স ভি, আর ক্রস সেকশন এরিয়া হলো এ। আর একটা হলো সর্বোচ্চ শেয়ার পীড়ন। মনে রাখবা একটা বিমের সর্বোচ্চ শেয়ার পীড়ন একটা বিন্দুতেই উৎপন্ন হতে পারে, আর গড় শেয়ার পীড়ন বিমের সমস্ত সেকশনেই থাকবে। তা সেই সর্বোচ্চ শেয়ার পীড়নটা কোথায় উৎপন্ন হবে? কোন বিমের প্রস্থচ্ছেদে অর্থাৎ ক্রস সেকশনের নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে প্রাপ্ত মানকে সর্বোচ্চ শেয়ার পীড়ন বলে। এই কথাটা থেকে স্পষ্ট আমি লাল করে লিখে দিচ্ছি, দেখো যে নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে প্রাপ্ত মানকে বলে সর্বোচ্চ শেয়ার পীড়ন। তার মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস উই গেট ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। ওয়ানলি একটা বিমের নিরপেক্ষ অক্ষে শুধুমাত্র শেয়ার পীড়ন সর্বোচ্চ পাওয়া সম্ভব, আদারওয়াইজ অন্য কোথাও সর্বোচ্চ শেয়ার পীড়ন পাওয়া যাবে না। সেখানে যে শেয়ার পীড়ন পাওয়া যাবে ওইটা হলো গড় শেয়ার পীড়ন। তাহলে সর্বোচ্চ শেয়ার পীড়নের ফর্মুলাটা আবার আলাদা। শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ শেয়ার পীড়ন সমান ভিকিউ বাই আইবি। ভিটা আমরা জানি শেয়ার ভার্টিক্যাল শেয়ার ফোর্স, কিউটাকে বলা হয় নিরপেক্ষ অক্ষ বরাবর পীড়ন সেকশনের মোমেন্ট। এটা মূলত হলো ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, যেটার মাধ্যমে তোমরা এই কিউ এর মাধ্যমে তোমরা ভার কেন্দ্র নির্ণয় করেছো। তোমরা চতুর্থ পর্বে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ভার কেন্দ্র নির্ণয় করেছো এই কিউ এর মাধ্যমে। আমি দেখাবো সামনে ইনশাল্লাহ। এরপরে আই দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া বি ইজ দ্য ব্রেথ অর প্রস্থ অফ কার? ওই বিমের চওড়া বা প্রস্থ। এবার আমরা আসি একটা প্রমাণ করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। বিমের সর্বোচ্চ শেয়ার স্ট্রেস এসএস সমান ভিকিউ বাই আইবি। এটা প্রমাণ করো। দেখো এটা মনে করো একটা বিম, 3D দেখানোর চেষ্টা করছি। এটা একটা বিম, এই বিমের দৈর্ঘ্য হলো এল, এই বিমের প্রস্থ বি, এই বিমের উচ্চতা হলো এইচ। এইটা হলো তার নিউট্রাল অ্যাক্সিস। এই যে এনএন বরাবর যে লাল রেখাটা দেখতে পাচ্ছি ডটেড, এটা নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে একটা সেকশন ফালি বিবেচনা করছে। এই যে এইটুকু, এই ফালিটুকু, এই আয়তাকার এই ফালিটুকু বিবেচনা করা হয়েছে। এই এল লেন্থ থেকে এই ফালির দূরত্ব নেওয়া হয়েছে হলো ডিএক্স, অর্থাৎ এই বিমের দৈর্ঘ্য থেকে ডিএক্স অংশ কেটে নিয়ে আমরা আলাদা করছি। এই সেই ডিএক্স দূরত্বের এই অংশ, এই সেই ফালি ক্ষুদ্র অংশটা, যার বাম প্রান্তের এই যে বাম প্রান্তের এই সেকশনটাকে বলতেছি আমরা সিডি সেকশন, আর ডান প্রান্তের সেকশনটাকে বলতেছি সি প্রাইম ডি প্রাইম সেকশন। আমরা জানি
বিমের বাম প্রান্ত থেকে যদি ডান প্রান্তের দিকে আসা যায়, বেন্ডিং মোমেন্টের মান তত বাড়তে থাকে। যার জন্য দেখো বাম প্রান্তে বেন্ডিং মোমেন্ট এম, বা ডান প্রান্তে বেন্ডিং মোমেন্ট, তাহলে বাম থেকে ডান দিকে আসলে যদি বেন্ডিং মোমেন্ট বাড়ে, সেক্ষেত্রে এম এর জায়গায় এম প্লাস ডিএম, অর্থাৎ সিডি সেকশনে বেন্ডিং মোমেন্ট যদি এম হয়, সি প্রাইম ডি প্রাইম সেকশনে গিয়ে এম প্লাস ডিএম, অর্থাৎ ডিএম পরিমাণ বেন্ডিং মোমেন্ট বেড়ে গেল। তাহলে বেন্ডিং মোমেন্ট এম এর কারণে উৎপন্ন বেন্ডিং স্ট্রেসকে বলতেছি এস, আর বেন্ডিং মোমেন্ট এম প্লাস ডিএম এর কারণে উৎপন্ন বেন্ডিং স্ট্রেসকে বলতেছি আমরা এস প্রাইম। তাহলে সিডি সেকশন, এই যে সিডি সেকশনে বেন্ডিং স্ট্রেস এস সমান মাই বাই আই, এম ওয়াই বাই আই। আমরা এটা ফর্মুলা আগের চ্যাপ্টার থেকে জানি, এম ওয়াই বাই আই। আর সি প্রাইম ডি প্রাইম সেকশনে বেন্ডিং স্ট্রেস এস প্রাইম সমান এম এর জায়গায় এখানে শুধু কি হবে, এম প্লাস ডি এম ওয়াই বাই আই। এখন লক্ষ্য করো এই যে চিত্রটা দেখো, এ বি সি ডি, এই সেকশনটুকুকে আমরা এবিসিডি নামে চিহ্নিত করেছি। এই এবিসিডি অংশের সাম্যাবস্থা বিবেচনা করি, শুধুমাত্র ওই সেকশনটুকু, এইটুকু ক্ষুদ্র সেকশনের সাম্যাবস্থা বিবেচনা করি। কারণ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, তারপরে মেশিন ডিজাইন, যত সাবজেক্টই পড়ো না কেন, বলবিদ্যার যত সাবজেক্ট পড়বা, সব সাবজেক্টেই তোমাকে সাম্যাবস্থা বিবেচনা করেই পড়তে হয়। তাহলে এবিসিডি সেকশনের সাম্যাবস্থা বিবেচনা করি। তাহলে এসি ফেসের ক্ষেত্রফল, এসি ফেস কোনটা, এসি ফেস এখানে কোনটা, এই যে এই ফেসটা হলো এসি ফেস। এই এসি ফেসের ক্ষেত্রফল যদি ডিএ হয়, তাহলে উক্ত ফেসের মোট বল সমান কি, পীড়ন গুণন ক্ষেত্রফল, তাহলেই বল বের হবে। কারণ পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান পীড়ন গুণন ক্ষেত্রফল। এই যে পীড়ন কোন ফেসের, এসি ফেস, বাম প্রান্তের ফেসের পীড়ন কি, এস। তাহলে এই জন্য পীড়ন এস ইন্টু ডিএ। এবার এস এর মানটা আমি যদি এখানে থেকে বসাই, তাহলে এম ওয়াই বাই আই ইন্টু ডিএ। এবার এসি ফেসে যদি সমস্ত মোট বল চাই, এই ফেসে তো আমি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছি, তাহলে আমি সমস্ত সেকশন, এটার পুরো একটা সেকশন আছে এই পর্যন্ত, এই সমস্ত সেকশনে যদি আমি মোট বল পেতে চাই, তাহলে এই অংশটাকে, এই ক্ষুদ্র অংশটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কতদিন, তার লিমিট হবে লোয়ার লিমিট অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসে ওয়াই নট, আর আপার লিমিট এই যে দেখো, এই সেকশনের সর্বোচ্চ উচ্চতা হলো সি, অর্থাৎ উচ্চতার অর্ধেককে আমরা এখানে সি দিয়ে প্রকাশ করেছি, সি। তাহলে ওয়াই নট টু সি। তাহলে এসি ফেসের মোট বল এই অংশটাকে ইন্টিগ্রেশন করব ওয়াই নট টু সি পর্যন্ত, তাহলে আমি এসি ফেসের মোট বল পাবো। এসি ফেসের মোট বল পাওয়ার পরে এবার আমি বিডি ফেস, ডান প্রান্তের ফেসটার আমি মোট বল বের করব। একইভাবে বিডি ফেসের মোট বল হবে, এই ইন্টিগ্রেশন হবে একই ফর্মুলা, এম এর জায়গায় শুধুমাত্র এম প্লাস ডি এম, কিছু কোনো পরিবর্তন নাই। লক্ষ্য করো এসি ফেসের মোট বল আর বিডি ফেসের মোট বল সমান না, এই বিডি ফেসের মোট বল আর এসি ফেসের মোট বল একই না। যদি দুটো সমান না হয়, সেক্ষেত্রে এবিসিডি কে সাম্যাবস্থায় রাখতে হলে তোমাকে একটা আনুভূমিক বল প্রয়োগ করতে হবে। যেহেতু এই বল দুটো সমান না, তার মানে এসি ফেসের চাইতে বিডি ফেসের মোট বলের পরিমাণ বেশি, যেহেতু এখানে মোমেন্ট বেশি প্রয়োগ করা হয়েছিল। তাহলে এইটা তার মানে এই দুটো সেকশন সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থায় রাখতে হলে আমাকে আরেকটা বল প্রয়োগ করতে হবে এসি ফেসে। তাহলে এসি ফেসের যদি আমি এবি বরাবর, যদি এই বরাবর যদি আমি সেই বলটা প্রয়োগ করি, তাহলে এই বলটা আমার কোনো কাজে আসবে না, কারণ এটা ফেসের আপার ফেসে সর্বোচ্চ ফেসে এই বল প্রয়োগ করলে এই আনুভূমিক বল কোনো কাজেই আসবে না, অর্থাৎ এই বলটা এসি ফেসের কিংবা এই আয়তাকার সেকশনের উপর কোনো প্রভাব ফেলবে না। বাট সিডি বরাবর যদি আমি প্রয়োগ করি বলটা, এইভাবে আনুভূমিক বলটা যদি সিডি বরাবর প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা এসি ফেসের উপরে প্রভাব ফেলবে। যে কথা এখানে বলা হয়েছে, কিন্তু এবি এর উপর ইহা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এবি এর উপর এটা প্রয়োগ করলে এই ফোর্সটা ওই সেকশনের উপর কোনো প্রভাব ফেলবে না। তবে সিডি বরাবর উক্ত বল প্রয়োগে শিয়ার পীড়ন এসএস ক্রিয়া করবে। এই যে সিডি বরাবর যদি আমি প্রয়োগ করি, তাহলে এই উপরের অংশটা কেটে আলাদা হতে যাবে, তার মানে এখানে শিয়ার পীড়ন এসএস ক্রিয়া করবে, এবং যার প্রস্থ বি, এই যে সিডি বরাবর করলে তার প্রস্থ কত, বি। তাহলে আমরা সাম্যাবস্থায় চলে যাই এবার একটু। তাহলে আনুভূমিক শিয়ার বল, আমরা যে আনুভূমিক বল প্রয়োগ করলাম সিডি বরাবর, ওই আনুভূমিক শিয়ার বল সমান শিয়ার পীড়ন ইন্টু ক্ষেত্রফল। ওই আনুভূমিক শিয়ার পীড়ন আমরা যেটা উৎপন্ন হলো, ক্রিয়া করলো, সেটা হলো এসএস, আর ক্ষেত্রফল হলো বি ইন্টু ডিএক্স। বি ইন্টু ডিএক্স কোথা থেকে ক্ষেত্রফল আসলো, লক্ষ্য করে দেখো তো, এই যে এটা প্রস্থ বি আর এটা হলো দৈর্ঘ্য হলো ডিএক্স। এখানে লক্ষ্য করলে ভালো বুঝতে পারবা, এটা ডিএক্স, এই দৈর্ঘ্যটা হলো ডিএক্স আর এই প্রস্থটা হলো বি। তাহলে ওই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল হলো বি ইন্টু ডিএক্স। সে কথা এখানে বোঝানো হয়েছে যে ক্ষেত্রফল বি ইন্টু
ডিএক্স ইন্টু শেয়ার পীড়ন এসএস, তাহলে এসএস ইন্টু বি ডিএক্স। সুতরাং এবিসিডি অংশের সাম্য অবস্থার জন্য আমরা পাই, তাহলে বাম প্রান্তের সিডি বরাবর মোমেন্ট ছিল এটা, আর আনুভূমিক বল প্রয়োগ করা হলো এসি অংশের মোমেন্ট এই মোট বল এটা, আর এসি অংশের সিডি বরাবর আনুভূমিক বল প্রয়োগ করা হলো এটা। এই দুই বল যোগফল হলো ডান প্রান্তের বলের সমান, তাহলে এই দুটো যোগ করলে ডান প্রান্তের সিডি বরাবর যে মোট বল প্রয়োগ করা হলো সেটা বিয়োগ করলে তার ফলাফল হবে 0। তার মানে এখন সাম্য অবস্থায় আছে আমরা বলতে পারি। এবার লক্ষ্য করো, এই প্লাসটা যদি আমি আলাদা করে দেই, তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস এম ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো ডি এম ওয়াই বাই আই, ডি এম ওয়াই বাই আই ইন্টু ডিএ, এখানেও ইন্টু ডিএ, অর্থাৎ এই ব্র্যাকেটটা তুলে দেওয়া হলো, প্লাস মাইনাসে আলাদা করে নেওয়া হলো। দেখো এম মাই বাই আই, এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, তাহলে কি থাকে এস ইন্টু বি ডিএক্স সমান এই অংশটা থাকে ডি এম ওয়াই বাই আই ইন্টু ডিএ। এবার লক্ষ্য করো, ওয়াই কে রেখে, ওয়াই কে ভিতরে রেখে ডি এম বাই আই কে আমি বাইরে বের করলে তাহলে ওয়াই ইন্টু দি ইন্টিগ্রেশন অফ ওয়াই। এবার লক্ষ্য করো, বাম প্রান্ত থেকে বিডিএক্স কে যদি আমি ডান প্রান্তে পার করি, তাহলে 1 বাই বিডিএক্স ইন্টু ডিএম বাই আই ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়াই, এই ইন্টিগ্রেশন অফ ওয়াই। এবার লক্ষ্য করো, পূর্ণ অংশগুলো আলাদা করা হয়েছে, বি আর আই কে আলাদা করে নেওয়া হয়েছে, ডিএম বাই ডিএক্স কে আলাদা করে দেওয়া হয়েছে ইন্টু ইন্টিগ্রেশন যা ছিল তাই রয়ে গেছে। এবার লক্ষ্য করো, এস এস সমান 1 বাই আই বি, ডিএম বাই ডিএক্স কে বলতেছে ভি, ক্ষুদ্র অংশের মোমেন্ট ছিল এটা আর ক্ষুদ্র অংশের দূরত্ব ছিল এটা। তাহলে আমরা জানি মোমেন্ট সমান কি বল গুণন লম্ব দূরত্ব, এটাই তো সেই লম্ব দূরত্ব। তাহলে দূরত্ব চলে গেলে এখানে কি থাকে বল। আবারও বলতেছি, এখানে মোমেন্ট এম সমান আমরা জানি বল গুণন লম্ব দূরত্ব, এই নিচে নিয়ে আসলে লম্ব দূরত্ব, তাহলে উপরে লম্ব দূরত্ব নিচে লম্ব দূরত্ব চলে গেল, তাহলে এখানে কি থাকে বল। এটা হলো সেই ভার্টিক্যাল শেয়ার ফোর্স ভি, এই সেই ভার্টিক্যাল শেয়ার ফোর্স ভি যেটা এখানে আনুভূমিক ভাবে প্রয়োগ করা হয়েছে, এই সেই ভি। তাহলে ভি ইন্টু যা আছে তাই, এটাকে আমরা বলতেছি কিউ, কিউ ইজ দা ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে মোমেন্ট। এটা তোমরা করে আসছো ভার কেন্দ্র চ্যাপ্টারে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ, এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় এ, ডিএ কে ইন্টিগ্রেশন করলে হয় এ, আর ওয়াই কে ইন্টিগ্রেশন করে, ওয়াই এর কোনো ইন্টিগ্রেশন না, ওয়াই কে ইন্টিগ্রেশন করে বার বলতে হলো নিরপেক্ষ অক্ষ, সিজির দূরত্ব বোঝানো হয়েছে। তাহলে কিউ সমান এ ওয়াই বার, এই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক করছো, আমার নিশ্চয়ই তোমাদের মনে আছে, এ ওয়ান ওয়াই ওয়ান, এ টু ওয়াই টু, এ থ্রি ওয়াই থ্রি, তাহলে ওয়াই বার ইকুয়ালস টু a1 y1 a2 y2 plus a3 y3 ডট 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 ডিভাইডেড বাই a1 plus a2 plus a3, এই ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই ফর্মুলা এইটা ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তাহলে ভি কিউ উপরে থাকে নিচে আসে আইবি, তাহলে ভি কিউ বাই আইবি, তাহলে আমি প্রমাণ করতে পারলাম শেয়ার স্ট্রেস ভি কিউ বাই আইবি। আর একটা প্রমাণ দেখো, আয়তাকার বিমের জন্য সর্বোচ্চ শেয়ার পীড়ন এভারেজ শেয়ার পীড়নের 1.5 গুণ, তাহলে এটা একটা আয়তক্ষেত্র যার প্রস্থ বি, উচ্চতা এইচ। এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই সেকশনটা আমরা সবসময় বিবেচনা করব। দেখো নিউট্রাল অক্ষে শেয়ার পীড়ন এস এস ম্যাক্স ইকুয়ালস টু ভি কিউ বাই আইবি, কিউটাকে আলাদা করে এখানে এ ওয়াই বার করা হয়েছে। এটা হলো ছোট হাতের এ মানে হলো এই সেকশনটার ক্ষেত্রফল, কোন সেকশনটা নিউট্রাল অ্যাক্সিস সাপেক্ষে উপরে অথবা নিচের সেকশনের। আর এই বড় হাতের এ মানে হলো সমস্ত আয়তক্ষেত্র বা সমস্ত সেকশনের ক্ষেত্রফল। তাহলে এই যে দেখো এর মান কত, বি ইন্টু এইচ বাই টু, এই যে শেডেড এরিয়া যেটা আমি ব্লক করে রাখছি, তাহলে এটার প্রস্থ হলো বি আর উচ্চতা কত এইচ এর অর্ধেক এইচ বাই টু, এই যে ক্ষেত্রফল বি ইন্টু এইচ বাই টু। মনে রাখবে এই ছোট হাতের এ মানে হলো ওই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে যে কোনো একটা সেকশনের ক্ষেত্রফল। আর ওয়াই বার কি, ওয়াই অক্ষের সিজির দূরত্ব, নিউট্রাল অ্যাক্সিস থেকে সিজি কোথায় হবে, ঠিক মাঝে, এই বরাবর কত, এই টোটালটা এইচ, এখান থেকে এই পর্যন্ত অর্ধেক হলো এইচ বাই টু, তার অর্ধেক হবে এইচ বাই ফোর। তাহলে এখানে গুণ করে দেখি আমরা, এখানে দেখো এই 12 বজ্রগুণ করলে উপরে যায় 12 ভি ভাগ বি স্কোয়ার এইচ কিউব ইন্টু বি এইচ স্কোয়ার বাই 2 ইন্টু 4। এবার আমরা দেখি এই 4 আর 12 যদি আমি কাটি, এটা যদি কেটে দেই তাহলে উপরে থাকে 3 নিচে থাকে 2, তাহলে 3/2 ইন্টু এই বি আর বি স্কোয়ার কাটলে একটা বি থাকে, এইচ স্কোয়ার এইচ কিউব কাটলে নিচে একটা এইচ থাকে, আর এখানকার ভিটা রয়ে যায়, তাহলে 3/2 ইন্টু ভি বাই বিএইচ।
তাহলে বিএইচ মানে কি, বিটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ আর এইচটা হলো সমস্ত আয়তক্ষেত্রের উচ্চতা। তার মানে এই বিএইচটা হলো সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ক্যাপিটাল এ। 3/2 মানে কি 1.5। ভি বাই এ আমরা শুরুতেই দেখছি অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের ফর্মুলাই হলো ভি বাই এ। তার মানে আমি বলতে পারি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের 1.5 গুণ। কখন? আয়তাকার সেকশনের নিটল অক্ষের সাপেক্ষে। এবার আমরা আসবো বৃত্তাকার সেকশনে। বৃত্তাকার সেকশনে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস এস এস ম্যাক্স ইকুয়ালস টু এভারেজ শেয়ার স্ট্রেসের 4/3 গুণ। আমরা জানি বৃত্তের ব্যাস এটা ডি, বৃত্তের এই যে নিউট্রাল অ্যাক্সিস হলো এইটা, নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো একটা সেকশন এটা হলো হাফ সার্কেল, হাফ সার্কেলের সিজির দূরত্ব আমরা জানি ওয়াই বার ইকুয়ালস টু 4r/3 পাই। 4r কে যদি আমি ভেঙে নেই 2 ইন্টু 2r করলে 2r এর মান হলো ডি। আমরা জানি ব্যাসের ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, তাহলে 2 ইন্টু 2r, 2r এর পরিবর্তে ডি, 2d/3 পাই। আমরা জানি এস এস ম্যাক্স সর্বোচ্চ শেয়ার স্ট্রেস এস এস ম্যাক্স ইকুয়ালস টু ভি কিউ বাই আই বি। তাহলে ভি ইন্টু কিউ এর পরিবর্তে এ ওয়াই বার, এই এর মান কত হলো এই সেকশনটুকুর ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4 অর্থাৎ পাই ডি স্কোয়ার বাই 8 ইন্টু ওয়াই বারের মান আমরা কি পেলাম 2d/3 পাই। এই যে 2d/3 পাই। এইখানে লক্ষ্য করো মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান পাই ডি টু দি পাওয়ার 4/64 ইন্টু বির পরিবর্তে এখানে ডি ব্যবহার করা হয়েছে। আসলে বৃত্তের কোনোদিন প্রস্থ হয় না, বৃত্তের হয় ব্যাস। তার মানে যেটা ডি সেটাই হলো বৃত্তের জন্য বি। বৃত্তের প্রস্থ আর ব্যাস একই কথা, বৃত্তের কখনো প্রস্থ হয় না। তাহলে এখানে যদি আমি বজ্রগ্রহণ করি 64 উপরে যাবে, পাই ডি টু দি পাওয়ার 5 হবে এখানে, আর বাকি সব সেম। এবার লক্ষ্য করো যদি আমি এখানে কাটাকাটি করি 8 দিয়ে 64 কে কাটলে হয় 8, 8 8 64। আচ্ছা, এই 8 কে 2 দিয়ে গুণ করলে হয় 16, তার সাথে ভি, তাহলে এখানে থাকে 1। এই পাই পাই, এই যে এই পাই আর এই পাই চলে গেল, তা এই ডি কিউব আর ডি টু দি পাওয়ার 5 কাটাকাটি করলে ডি স্কয়ার। দেখো এখানে একটা পাই নিচে দুইটা পাই, যে কোনো একটা পাই কেটে দিলে নিচে আরেকটা পাই থাকে। আর এখানে এই 3টা রয়ে যায়, এই 2 এখানে চলে গেছে, 8টা কেটে গেছে, এই 3টা এখানে রয়ে যায়। এবার যদি আমি এই 16কে যদি ভেঙে 4 ইন্টু 4 করি, তাহলে একটা 4 নিচে এসে যদি ভাগ করি, এটা বজ্রগ্রহণ করলে কিন্তু 4 4 16ই হবে। আচ্ছা, পাই ডি স্কোয়ার বাই 4 মানে কি, এটা বৃত্তের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে। টোটাল বৃত্তের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, আর নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে যে কোনো একটা সেকশনের ক্ষেত্রফল হলো স্মল এ। তাহলে 4v বাই এ ইন্টু 1/3। তাহলে 4/3 কে আলাদা করলাম, ভি বাই এ কে আলাদা করলাম। ভি বাই এ মানেই হলো অ্যাভারেজ শেয়ার স্ট্রেস। তাহলে আমি বলতে পারি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের 4/3 গুণ। কখন? এটা বৃত্তাকার সেকশনের সাপেক্ষে। তাহলে এবার আমরা একটু ম্যাথ প্রবলেম দেখার চেষ্টা করব। খুব সহজ ম্যাথ প্রবলেম, এখানে যেগুলো সূত্র আমরা প্রমাণ করলাম সেখান থেকে ম্যাথ প্রবলেম আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। লক্ষ্য করো 20 মিটার লম্বা একটা আয়তাকার বিমের গভীরতা 30 সেন্টিমিটার, চওড়া 15 সেন্টিমিটার, এর উপর সর্বোচ্চ শেয়ার লোড 3000 কেজি প্রয়োগ করা হয়েছে। তাহলে গভীরতা এইচ 30 সেন্টিমিটার, চওড়া বি 15 সেন্টিমিটার, শেয়ার লোডকে আমরা ভি দিয়ে প্রকাশ করি 3000 কেজি। সর্বোচ্চ পীড়নের মান চাইছে, কোন মান? সর্বোচ্চ শেয়ার পীড়ন। কেমন বিমটা দেখতে? আয়তাকার। আমরা জানি আয়তাকার সেকশনের সর্বোচ্চ শেয়ার পীড়ন এস এস ম্যাক্স সমান 1.5 ইন্টু ভি বাই এ অর্থাৎ এস অ্যাভারেজ। তাহলে ভির মান দেওয়া আছে, এর মান আমরা, আর যেহেতু আয়তাকার সেকশন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে যেহেতু দৈর্ঘ্য নাই প্রস্থ ইন্টু উচ্চতা, ক্রস সেকশনের এরিয়া হবে প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 30 গুণন 15 মান দেওয়া আছে, বসাইলে 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সর্বোচ্চ শেয়ার পীড়ন আমি পেয়ে গেলাম। এটা আয়তাকার সেকশন। এবার দেখো 4.5 মিটার লম্বা একটা ইস্পাতের সাধারণ বিমের প্রস্থচ্ছেদ গোলাকার। আগেরটা ছিল আয়তাকার, এবার গোলাকার। যেহেতু গোলাকার তার ব্যাস হলো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার ব্যাস থাকলে ক্ষেত্রফল বের করে নিলাম পাই ডি স্কোয়ার বাই 4 দিয়ে, এত সেন্টিমিটার স্কোয়ার। এবার আসি আমরা সর্বোচ্চ 650 কেজি লোড, এটা কি শেয়ার লোড, ভার্টিক্যাল শেয়ার ফোর্স ভি সমান 650 কেজি লোড কাজ করলে সর্বোচ্চ শেয়ার পীড়নের মান বের করে ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে। আমরা জানি যেহেতু এটা বৃত্তাকার সেকশন, বৃত্তাকার সেকশন সর্বোচ্চ শেয়ার পীড়ন এস এস ম্যাক্স সমান 4/3 ইন্টু ভি বাই এ। ভির মান দেওয়া আছে, এর মান বের করে নিয়েছি, এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। বৃত্তাকার সেকশনের সর্বোচ্চ শেয়ার স্ট্রেস এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা একটা
একটা কম্পারেটিভলি কমপ্লেক্স একটা ম্যাথ প্রবলেম সলিউশন করব। লক্ষ্য করো, লম্বা একটা কাঠের ক্যান্টিলিভার বিম, 5 মিটার লম্বা একটা কাঠের ক্যান্টিলিভার বিমের গভীরতা 30 সেন্টিমিটার। এই যে বিমের গভীরতা 30 সেন্টিমিটার, এটা হলো তার নিউট্রাল অ্যাক্সিস। উপরে 15 সেন্টিমিটার, নিচে 15 সেন্টিমিটার, চওড়া 15 সেন্টিমিটার। এই যে চওড়া 15 সেন্টিমিটার, এর মুক্ত প্রান্তে 3000 কেজি পয়েন্ট লোড কাজ করলে, মুক্ত প্রান্তে এই যে দেখো বিমের ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে 3000 কেজি পয়েন্ট লোড কাজ করলে বিমের গভীরতার 3 সেন্টিমিটার পর পর 3 সেন্টিমিটার পর পর শেয়ার পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করো। এই জন্য দেখো, উপরে 15 সেন্টিমিটার, নিচে 15 সেন্টিমিটার, 1 2 3 4 5, 3 সেন্টিমিটার পর পর হলে 5টা সেকশন হয়, 3 5 15, তাহলে এখানে 5টা সেকশন দেওয়া হয়েছে। এই সেই 5টা সেকশনের সেকশন লাইনগুলো দেওয়া আছে এখানে। তার মানে 3 সেন্টিমিটার পর পর আমরা পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করব। এবার দেখো, শুরুতেই আমরা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা আগে যেভাবে করছি সেভাবেই করব। যেহেতু এটা আয়তাকার সেকশন, নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে 1.5 ইন্টু ভিএ হবে সর্বোচ্চ শেয়ার পীড়ন। ভির মান দেওয়া আছে, এর মান হবে কত? এই যে চওড়া গভীরতা 30 আর চওড়া হলো 15, তাহলে এটা ক্ষেত্রফল, তাহলে 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এটা হলো নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে, এই যে এই পর্যন্ত এটা হলো নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে সর্বোচ্চ শেয়ার পীড়ন। এবার নিরপেক্ষ অক্ষ হতে 3 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আমি যদি উপরে চিন্তা করি, নিরপেক্ষ অক্ষ থেকে 3 সেন্টিমিটার উপরে অথবা নিচে যে কোনো একটা হলেই হলো। আচ্ছা, নিরপেক্ষ অক্ষ থেকে আমরা আপাতত 3 সেন্টিমিটার উপরে বিবেচনা করি। দেখো কিউ থ্রি সমান, লক্ষ্য করে দেখো তো, কিউ সমান হলো, এখানে ডিএ না এ ওয়াই বার ছিল এখানে, না এ ওয়াই বারের জায়গায় ডিএ ওয়াই বার লেখা হয়েছে। কেন ডিএ লেখা হয়েছে? এই জন্য, যেহেতু 3 সেন্টিমিটার দূরে একটা সেকশনটা ক্ষুদ্র হয়ে গেছে, এই জন্য ডিএ দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো তো, এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস থেকে 3 সেন্টিমিটার দূরে সেকশনটা এখান থেকে শুরু কিনা, এখান থেকে তার উচ্চতা কত? টোটাল উচ্চতা এখানে নিউট্রাল অ্যাক্সিস থেকে টোটাল উচ্চতা 15, এই 3 সেন্টিমিটার দূরে যদি বলি তাহলে কত থাকে? 12। এই সেই 12, আর তার প্রস্থ হলো 15। উচ্চতা এখন বর্তমানে 12 আর প্রস্থ হলো 15 ইন্টু ওয়াই বার। ওয়াই বারের মান কত? নিউট্রাল অ্যাক্সিস থেকে সবসময় দূরত্ব নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত 3, আর এই 12 অর্ধেক, দেখো 3 প্লাস 12 ভাগ 2, তাহলে কিউ থ্রির মান এত সেন্টিমিটার কিউব। কিউ থ্রি কেন বের করতেছি? এস এস সমান ভি কিউ বাই আই বির ফর্মুলা দিয়ে আমরা মান বের করব। সেই কিউ বের করতেছি আমরা 3 সেন্টিমিটার পর পরের জন্য প্রথম 3 সেন্টিমিটার দূরেরটাকে আমরা বলতেছি কিউ থ্রি, পরের 3 সেন্টিমিটার দূরেটাকে বলতেছি কিউ সিক্স। লক্ষ্য করো, কিউ সিক্স যখন আমি আসতেছি, তাহলে এখান থেকে 6 সেন্টিমিটার দূরে, তাহলে এর উচ্চতা থাকে 9 সেন্টিমিটার, আর প্রস্থ আগে 15 যা চাইছিল, এই যে 3 সেন্টিমিটার কমে গেল। আর এখানে দেখো, এই থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 6 যোগ এই 9 এর অর্ধেক, 6 প্লাস 9/2, এত সেন্টিমিটার কিউব। এটা হলো কিউ সিক্স, অর্থাৎ নিরপেক্ষ অক্ষ থেকে 6 সেন্টিমিটার দূরে। অনুরূপ ভাবে 9 সেন্টিমিটার দূরে, লক্ষ্য করো তো, এখান থেকে এই পর্যন্ত 9 সেন্টিমিটার দূরে এই সেকশনের উচ্চতা থাকে 6 গুণন প্রস্থ 15 ইন্টু এখান থেকে দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পর্যন্ত 9 যোগ 6 এর অর্ধেক 3, তাহলে এত সেন্টিমিটার কিউব। এটা হলো কিউ 9। অনুরূপ ভাবে কিউ 12, দেখো কিউ 12, এই যে 12 বাদ দিলে থাকে 3, উচ্চতা 3, প্রস্থ 15, এই যে, তাহলে এখান থেকে এই পর্যন্ত নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পর্যন্ত 12 যোগ এই 3 এর অর্ধেক হলো যা 1.5, ফলাফল হলো যা আসে তাই। এবার লক্ষ্য করো কিউ 15, তার মানে কোনো সেকশনই নাই এখানে, এর কোনো ক্ষেত্রফলই নাই, এটা একটা লাইন, এখানে কোনো সেকশন নাই, যার জন্য আর ক্ষেত্রফল 0। দেখো এখানে এর কোনো উচ্চতা নাই, প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, যার জন্য এটা 0 হয়ে গেছে। তাহলে আমরা এবার আই বের করে নেই, বিএস কিউব বাই 12, আয়তাকার সেকশনের বির মান, এইচ এর মান বাই 12, এত সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এবার কিউ 3 বের করছিলাম সর্বোচ্চ শেয়ার স্ট্রেস 3 সেন্টিমিটার পর পর বের করার জন্য। তাহলে SS3 বের করি আমরা, SS3 ভিকিউ বাই আইবি, ভির মান কত? 3000, কিউ3 মান ওই পাশে আমরা বের করছি 1620। লক্ষ্য করে দেখো, একটু স্মরণ করে দেখো, কিউ3 মান বের করেছি আমরা 1620, এই সেই 1620 আইবি। দেখো ভির মান, আয়ের মান, বির মান এগুলো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই স্ট্রেস নির্ভর করবে শুধু কিউ এর উপরে। 1620, তার 9.6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপ ভাবে 6 সেন্টিমিটার দূরে SS6 দ্বারা প্রকাশ করছি, কিউ6, এটা SS6। তাহলে এই 6 এর কিউ6 এর মান, এখানে কিউ6 এর মান এটা আমরা ওই পাশে বের করেছি, যার ফলাফল হলো 8.4। আবার SS9 9 সেন্টিমিটার দূরে কিউ9 এর মান 1080, এর ফলাফল হলো 6.4 কেজি পার মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার।
তারপর 12 সেন্টিমিটার দূরে Q12, তার মানে হলো SS12, Q12 এর মান 607.5, যার ফলাফল হলো 3.6। লক্ষ্য করে দেখো এই 3000 কেজি সর্বত্রই রয়ে গেছে, আইবির মান সর্বত্র যা ছিল তাই রয়ে গেছে, চেঞ্জ হয়েছে শুধুমাত্র Q3, Q6, Q9, Q12, এবার Q15। যেহেতু Q15 এর মান 0, তাহলে SS15 এর মান আলটিমেটলি হবে 0 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এগুলো যদি উপরের সেকশন বিবেচনা করি তাহলে অনুরূপভাবে নিচের সেকশনেও একই মান আসবে। Q3 এর মানে এখানে SS3 এর মান 9.6, এখানেও নিচে 6 আসবে, 6 এ যায় এখানে 8.4, এখানেও 8.4 আসবে, এখানে 6.4, এখানেও 6.4 আসবে, এখানে এখানে 12, এখানেও 3.6, এখানে আসছে 12 এ, এখানেও তাই আসবে, 15 এখানে 0 আছে, এখানেও 0 আসবে। এবার আমরা বলতেছি পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করতে। পীড়ন ডায়াগ্রামটা একটু অঙ্কন করি। ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করব দেখো, এই যে টোটাল লেন্থটা হলো 30, 3 সেন্টিমিটার পর পর আমরা এগুলো ভাগ করেছি। দেখো 15 সেন্টিমিটার দূরে হলো, এই যে দেখো 15 সেন্টিমিটার দূরে হলো 0, নিচেও 0, উপরেও 0, দেখো এই যে 0, এই যে 0। এবার দেখো 12 সেন্টিমিটার দূরে হলো 3.6, এই যে 12 সেন্টিমিটার, এখানে যদি 0 হয় 3.6, এই যে 12 সেন্টিমিটার দূরে 3.6, এটাও 3.6। এবার 9 সেন্টিমিটার দূরে 9 সেন্টিমিটার দূরে 6.4, এই যে 9 সেন্টিমিটার দূরে 6.4, এখানে 6.3.6 এর চেয়ে 6.4 টা একটু মান বেশি হবে। 6 সেন্টিমিটার দূরে 8.4, দেখেন 6 সেন্টিমিটার দূরে এখানে 8.4, এখানেও 8.4, এখানে 3 সেন্টিমিটার দূরে 9.6, এখানেও 3 সেন্টিমিটার দূরে 9.6, এই সেই 9.6, 9.6। আর নিরপেক্ষ অক্ষে আমরা শুরুতেই বের করছিলাম হলো 10, তাহলে এই হলো 10। এই পয়েন্টগুলো যদি আমি যোগ করি তাহলে কার্ভটা এমন দেখাবে। এটাই ছিল হলো পীড়ন ডায়াগ্রাম। তো আজকে এ পর্যন্তই ছিল। এ পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নগুলো আমি দেখার চেষ্টা করতেছি, কোনো কোশ্চেন নাই, সুতরাং আমি বলতে পারি আজকের লেকচার এ পর্যন্তই। এই ভিডিওটা যদি পুনরায় দেখতে চাও, জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd এই সাইট ভিজিট করতে পারো। আগামী ক্লাসে তোমাদের জন্য নবম অধ্যায়ের ডিফ্লেকশন অফ বিম ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের এই অনলাইন ক্লাস আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যথাযথ কর্তৃপক্ষকে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।